আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের চ্যানেলের গল্পগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা অনেক দূর যাব। আর যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যেহেতু আমরা প্রফেশনাল আর না, ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সর্বোপরি কমেন্টস করবেন একটু কষ্ট করে, কারণ ভালো খারাপ যেটাই হোক আমরা জানতে পারবো, সেটা ঠিক করার চেষ্টা করব। আপনারা সহযোগিতা করলে আমরা উৎসাহিত পাব এবং উৎসাহী হয়ে আরও নতুন নতুন গল্প বা কাহিনী সংগ্রহ চেষ্টা করব। যাই হোক, আমরা টুকটাক ইমেল পাচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি বলে দিই, bhutghonta@gmail.com। স্পেলিংটি হলো BHOOT ভূত GHONTA ঘন্টা@gmail.com। আশা করি আপনারা এখানে ঘটনা পাঠাবেন বা অডিও ক্লিপ পাঠাবেন, সেটা আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রচার করার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আমি আমার প্রথম ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটা একটি ইমেল। আমি যেভাবে ইমেলটি পেয়েছি ঠিক সেইভাবেই আমি ইমেলটি পড়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ইমেলটি ভালো লাগবে। তো ইমেলটি লিখেছেন আমাদের এক ভাই। উনি ঢাকায় থাকেন, কিন্তু উনি গ্রামের বাড়ি চট্টগ্রাম। তো এখানে ভাই তার নাম কিছুই উল্লেখ করতে চায়নি, সো আমরাও উল্লেখ করছি না। তো ঘটনাটি এরকম ছিল, আমি চাকরিজীবী। আমি মাসে 2-3 বার বাড়ি আসা যাওয়া করতে হয় ব্যক্তিগত কাজে। তো বেশিরভাগ টাইমে আমি নাইট আসা যাওয়া করি। রাত্রে উঠলে ধরেন যে যতক্ষণ লাগে ট্রেনে, ভোর হইতে পৌঁছে যাই চট্টগ্রাম। তো এইভাবেই আমার জীবন চলছিল। তো এরকম হঠাৎ একদিন আমি কমলাপুর স্টেশনে যাই। যাওয়ার পরে আমার ট্রেন ছিল আপনার সেদিন রাত 9টায়, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে ট্রেনটা ডিলে হয়। ডিলে হওয়ার পরে ট্রেনটি আপনার প্ল্যাটফর্মে আসার পর ছাড়তে ছাড়তে প্রায় রাত 12টা বেজে যায়। তো কী আর করার, যেহেতু আমার খুব প্রয়োজন, যেতেই হবে। তো আমি ওই জায়গায় টুকটাক কেনাকাটা করছিলাম। হঠাৎ ট্রেনের হুইসেল, যে ট্রেন ছেড়ে দিবে। আমি যেদিকে ট্রেন ছেড়েও দিল, আমি লাস্ট বগিটা কোনো রকম উঠলাম। তো লাস্ট বগিটা ওঠার পর আমি আর একটা বৃদ্ধ লোক ছাড়া ওই বগিতে কেউই নেই। তো যাই হোক, ট্রেন চলছে। তো কিছু দূর যাওয়ার পর সেই বৃদ্ধ লোকটা তার গন্তব্য চলে আসার জন্য সে নেমে যায়। তো এই নেমে যাওয়ার পরই ওই স্টেশনে ট্রেনটা আপনার প্রায় 10-15 মিনিট ওয়েট করে। সাথে সাথে একটা পাগলি উঠে ট্রেনে। তা আমিও তেমন কিছু মনে করিনি, ট্রেনে উঠলে এরকম দেখাই যায়। তো উঠার পরে আপনার ওই পাগলিটা অঙ্গভঙ্গি পাগলের মতো করছিল, উল্টাপাল্টা কথা বলছিল। আর আমি যেহেতু বগিতে একা, সত্যি কথা আমি একটু ভয়ই পাচ্ছিলাম, যেহেতু একা। তো এভাবে চলছে, ট্রেন চলছে।
তো ওই পাগড়িটা আপনার যেখান দিয়ে আমরা উঠি ট্রেনে সিঁড়িটা, ওখানে দেখবেন যে দুইটা হ্যান্ডেল থাকে ধরার। তো হ্যান্ডেল ধরে বাইরে মাথা দিয়ে সে মানে পাগলে যা করে আর কি সেইভাবে করছিল, চিল্লাচিল্লি করছিল। হঠাৎ ধুম একটা শব্দ দেখলাম, ওই যে পাগলির দেহটা ঠিক আমার সামনে এসে পড়লো। হয়তোবা কোনো আপনার যে পিলার টিলার সাথে বাড়ি খাওয়ার পরে যা অবস্থা, এক সাইড পুরা থেতলে গেছে তার। সে ধাম করে এসে পড়লো। দেখার পর তো আমি মানে কী আর বলবো, অনেক ভয় পাইলাম। তখন যে একটা মানুষের কী অবস্থা হয়, একমাত্র যদি কেউ এটা ফেস করে থাকেন তাহলে বুঝতে পারবেন। আসলে আমরা কাহিনীটা পাই, কাহিনী পাওয়ার পর ওইভাবে আপনাদেরকে বুঝাইতে পারি না। যদি যার সাথে ঘটছে সে বলতো তাহলে হয়তো বা আপনি পুরো ফিলটা নিতে পারতেন। যাই হোক, সে এটা দেখার পর তো এখন মানে কাকে ডাক দিবে, কি করবে সে বুঝতেছে না। তো ট্রেন চলতেছে, চলার পর কিছুক্ষণ পরে ট্রেনটা থেমে গেল। থেমে যাওয়ার পরে উনি দেখলো যে ট্রেনটা একটা মানে যেখানে থামছে দুই দিকে অনেক জঙ্গল। তো উনি চিন্তা করলে এই সুযোগ আমি অন্য বগিতে চলে যাই, নাহলে তো এই পাগলির ইটা আমার উপরে এসে পড়বে। উনি দেখলো যে পাগলিটা কোনো নড়াচড়া না বা কিছু উনি ধরেনি আর কি। মানে উনি চিন্তা করছে হয়তো বা উনি মারা গেছে, যেহেতু যেভাবে তার ফেসের অবস্থা, চেহারা, সেভাবে মানে সে চিন্তা করছে হয়তো বা সে মারাই গেছে। তো ওই জায়গাটা ছিল আপনার দুই দিকে জঙ্গল এবং সেখানে ডাকাতের ভয় ছিল, যার জন্য সব বগি লক করা ছিল। আপনার মাস্টার বলে দিয়েছে যে এখানে সমস্যা হয়েছে একটা ট্রেনের, আমরা হয়তো আধা ঘন্টা লাগবে, কিন্তু আপনারা কেউ ট্রেন থেকে নামবেন না, আর আপনারা যার যার বগির দরজা লক করে দিবেন। তো লোকটা তো অনেক চেষ্টা করে কোনো বগিতে সে উঠতে পারলো না। উঠতে না পারার পরে এখন সে চিন্তা করলো যে এই তো আধা ঘন্টার টাইম, তাহলে আমি একটু ঘুরে আসি। তা আশেপাশে তো কোনো বাড়িঘর নাই, চারিদিকে জঙ্গল, ডাকাতের ভয়। তো সে দেখলো যে দুই একটা বাড়ি দেখা যায়, ওখানে আর কি কুপি জ্বলতেছে। তো উনি চিন্তা করলো ওখানে কি যাওয়াটা ঠিক হবে। তো সে আর চিন্তা করলো না, তাহলে আর ওখানে যাব না, কারণ ট্রেন ছেড়ে দিলে তো আমি ট্রেনটা মিস করব। তো সে আবার ট্রেনে উঠলো। উঠার পরে সেই পাগলিটা লাস্ট তার সামনে পড়ে আছে। তো ট্রেন ঠিক হয়ে গেল, প্রায় আধা ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগলো। ও ট্রেন আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তো এখন সে যে একটা লাশের সাথে যাইতেছে, তার অনুভূতিটা আসলে তার মতো করে বোঝানো সম্ভব নয়। সে এখন চিন্তা করতেছে এখন সে কি করবে, যদি লাশটা তাকে কোনো ক্ষতি করে বা তার উপরে যদি সেটা ভর করে, তাহলে মানে যদি তার উপরে দোষটা এসে পড়ে তাহলে সে কী করবে, সে এটা চিন্তা করতেছে। কারণ ট্রেন থামবে, ট্রেন থামার পরে যদি মানুষ দেখে যে এই লাস্টেই বগিতে আমি এখান থেকে নামছি, অনেক চিন্তা ভাবনা তার মাথায় আসতেছে। তো উনি তখন এক মনে বসে জানলার পাশে বসা বাইরের দিকে তাকায় আছে। বাইরের দিকে তাকায় আছে, তো হঠাৎ উনি দেখলো যে একটা শাঁ করে একটা অবয়বের মতো চলে গেল তার সামনে দিয়ে। সে প্রথমে ভাবলো হয়তো বা তার মনের ভুল, কিন্তু সে মোটামুটি শিওর ছিল কিছু একটা গেছে। তো কিছুক্ষণ পর সে আবার দেখলো যে তার ঠিক সাথে সাথে যেখানে ট্রেন চলতেছে এবং তার জানলার পাশে একটা অবয়ব, কালো একটা অবয়ব, তার শুধু ফেসটা বোঝা যাইতেছে, আর পেছন দিকটা পুরো কালো ধোঁয়ার মতো তার সাথে সাথে ভেসে ভেসে যাইতেছে। এটা দেখার পর তো সে আর তার মধ্যে ছিল না, সে সেন্সলেস হয়ে গেল। তো যাই হোক, যখন ট্রেন চট্টগ্রাম গিয়ে পৌঁছলো, তখন অনেকেই তাকে জিজ্ঞেস করলো যে আপনি এই বগিতে একা কেন? আমি তো একা না, আসলে রাত্রে পুরা কাহিনীটা উনি খুলে বলে যে এখানে তো একটা লাশ ছিল। তখন উনি বলতেছে, মানে ওই লোকগুলো বলতেছে এখানে তো কোনো লাশ নাই,
বলে না না, একটা পাগলি উঠছিল, সে অ্যাক্সিডেন্ট করছে, পরে এখানে একটা লাশ ছিল। বলে না, আপনি ভুল বলতেছেন, আমরা যখন আসছি আপনি ট্রেনের মধ্যে আপনি শুয়েছিলেন, আর আপনি বলেন যে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম আসছেন সারা রাত। এই বগিটা তো আপনার ট্রেনই চলেনি, এই বগিটায়, এই বগিটা এভাবেই পড়ে আছে কতদিন যাবৎ চট্টগ্রামে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আপনাকে এসে দেখলাম তাই জিজ্ঞেস করলাম। তো এটা বলার পর তো উনি অবাক হয়ে গেল যে কী ব্যাপার, আমি তাহলে ঢাকার থেকে চট্টগ্রাম আসলাম কিভাবে। যাক, তার মনে অনেক প্রশ্ন, সে ভয়ে ভয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে কাউকে আর কিছু বলল না। কিন্তু এই যে তার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, এটা কি কোনো স্বপ্ন ছিল না সত্যি? আরেকটা কথা যেটা, সে কীভাবে আপনার ওই ঢাকা থেকে চট্টগ্রাম গেল, সেই ব্যাপারটা সে আজও মানে মিল খুঁজে পায়নি। যাই ছিল ঘটনা, আসলে মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না। তো এটা এরকমই একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি সেকেন্ড ঘটনায় চলে যাব। সেকেন্ড ঘটনাটি এটি বাংলাদেশের বাইরে, এটা একটি কানাডার ঘটনা। আমার এক ছোট ভাই আমাকে পাঠাইছে, যেহেতু আমি নতুন চ্যানেল খুলছি ওকে বলার পর। তো যেভাবে লিখছে আমি সেভাবে প্রচেষ্টা করি। দুপুর গড়াতেই অন্ধকার নেমে আসে কানাডায়। প্রচণ্ড ঠান্ডা, তারপর বাতাস বইছে। সারাদিন ঘরের পরিবেশ থাকলেও রাতে ঘুম ভালো হবে না, তাই প্রতিদিন চেষ্টা করি 40-50 মিনিট হাঁটার। এখানকার লোক সংখ্যা কম, তারপর শীতের সময় রাস্তাঘাটে সব সময় কারো না কারো দেখা মেলে না। আজ একটা পার্কের ভেতরে জঙ্গল দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি একটি কবর। 100 বছর আগে এক অল্প বয়সী নার্সকে কবর দেওয়া হয়েছে। জঙ্গলের রাস্তায় আলো নেই, বেশ অন্ধকার। দ্রুততার সঙ্গে আমি হাঁটছি। হঠাৎ পেছন থেকে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। দিব্য শুনতে পাচ্ছি তার পদধ্বনি। পেছনে তাকিয়ে দেখি কেউ না, হাঁটছি আবার একই ধরনের শব্দ, অবিকল শীতকালীন বিশাল জুতার শব্দ। বেশ ভয় ভয় লাগছে, রাস্তাও শেষ হচ্ছে না। মনের মধ্যে যত সব ভয়ের ভীতির চিন্তা ঢুকছে। কল্পনায় ভূত পেতনির চেহারাও দেখতে শুরু করেছি। কানাডায় ভূত পেতনি দেখতে সাদা ধবধবে, পরনে সাদা কাপড়, সবই ঠিক আছে, তবে ভূত তো ভূতই। আল্লাহই জানেন কি না হবে আজ। একে তো অন্ধকার, তারপর প্রচণ্ড ঠান্ডা। হুট করে সাইড থেকে একটি আজগুবি শব্দ শুনতে পেলাম। পা এখন চলছে না, অবশ হয়ে গেছে। আস্তে করে টেলিফোন পকেট থেকে নিয়ে ভাবলাম ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে থাকি, তাহলে ভয়ও কমবে, আবার সময়টাও পার হবে। ওমা, টেলিফোন ঠান্ডা জমে গেছে, ব্যাটারিও শেষ। যেদিকে তাকায় বিদ্যুটে শব্দ শুনতে পাচ্ছি। নিশ্চিন্ত চারিদিক, আমাকে ঘিরেও বা কারা চলছে, যদিও কিছু দেখছি না। ঠান্ডা শরীরে কাঁপতে শুরু করেছে। তারপর ঢুকেছে ভয়ে শব্দের ভয়। হঠাৎ মাথার জ্যাকেট হুড তুলতেই শব্দ বন্ধ হয়ে গেল। কি ব্যাপার, এখন কোনো শব্দ শুনতে পাচ্ছি না। জঙ্গলে পথ শেষ হতেই আলোর সন্ধান মিলল। আমিও স্তব্ধ হয়ে ফেললাম।
মানে আমিও স্থবি ফিরে পেলাম। এখন বুঝলাম কেন এমন ধরনের শব্দ হচ্ছিল। আমার জ্যাকেটের হুডিটি খুবই পাতলা, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্যই এই হুড, শীতাতপ নিয়ন্ত্রণের জন্য নয়। যেহেতু প্রচণ্ড বাতাস মধ্য দিয়ে জঙ্গলে হাঁটছি, তাই জ্যাকেটের হুড বাতাসের কারণে পেছনে নড়ছিল আর নানান ধরনের শব্দ করছিল, যা আমি ভূতের ভয় বলে মনে করেছিলাম। ছোটবেলায় মুরব্বীদের নানা ধরনের মজার গল্প সঙ্গে ভয়ের গল্প শুনেছি। তারপর গ্রামে ঘরে সেই অন্ধকার গভীর ঘুমে মগ্ন, ঠিক এই সময়ে পাশের ঘর থেকে ভেসে আসা খটখট খটখট শব্দে ঘুম ভেঙে যেত। পাশের ঘরে কেউ নেই, তাহলে শব্দটা করছে কে? ধীরে ধীরে হিম হয়ে আসতো শরীর। ভাবনায় একটাই চিন্তা, মানুষ ছাড়া এই কাজ আর কে করতে পারে? অশরীরে কিছু? এই ভয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি সারা রাত। সকালে চোখে মুখে না ঘুমনের ক্লান্তি। একটি রাত নয়, এভাবে হয়তো নির্ঘুম কেটে গেছে রাতের পর রাত, যার প্রভাব পড়েছে শরীরের ওপর। এই পরিস্থিতিতে যে একা ঘরে থাকলেই হচ্ছে তাও নয়, ঘরে অন্য কেউ থাকলেও অনেক সময় এমন ভূতের ভয় কাজ করত তখন। এছাড়া রাতের অন্ধকার আর ঘরে নীরবতা খুব গা ছমছমে একটা পরিবেশে জন্ম দেয়, যে কারণে মনে হয় সবাই তো ঘুমাচ্ছে, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? ভূত ভাবনায় অনেকেরই কুঁকড়ে গেছি ভয়ে, মানে অনেকবারই কুঁকড়ে গেছি ভয়ে। জোর করে চোখ বন্ধ করে থেকেছি, কখনো পার হবে নাকি রাত, এই ধরনের আতঙ্কে ছোটবেলায় আমার মনে প্রতিনিয়ত কাজ করেছে। ছোটবেলায় অনেক ঘটে যাওয়া ঘটনা প্রভাব ফেলে বাকি জীবনে। সেক্ষেত্রে বিষয়টি মনে রাখা দরকার, তা হলো ছোটবেলায় বিশেষ করে 4 থেকে 10 বছর বয়সটি খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে যা শোনা, জানা বা দেখা হয় তা জীবনে লেগে থাকে লতার মতো। ভূত পেতনি জীবনে চোখে দেখিনি, তবে তাদের সম্বন্ধে অনেক গল্প শুনেছি। গল্প শুনে কল্পনাতে তাদের আমি ভয় করতে শুরু করেছি এবং মনের মাঝে ধরে রেখেছি। এই ধরনের ভয় খুব সহজে অন্যের মধ্যে ছড়িয়ে যায়। তাই আমাদের এই ভূত আতঙ্কের বাসায় অন্য দুর্বল চিত্তের সদস্যের মধ্যে সংক্রামিত হতে পারে। এই কারণে ভূতের গল্প ঘুমানোর আগে না শোনাই ভালো। টিভিতে ভৌতিক কোনো সিরিয়াল বা সিনেমা মনে ভয় জন্ম দেয়। ভূতের ভয় থাকলেও এ ধরনের কিছু না দেখলেই ভালো, কারণ ভূত বলতে আসলে কিছু নেই। যেই ভয়টা আমাকে কানাডার জঙ্গলে তাড়া করেছে তা আর কিছুই নয়, এটা সেই ছোটবেলার গল্প শোনা দুর্বল চিত্তের গড়ে ওঠা একটি ভাবনা মাত্র। যাই হোক, লেখাটি আমার কাছে খুব ভালো লেগেছে। ও এখানে ছোটবেলার কিছু বর্ণনা দিয়েছে। এখন সে কানাডায় থাকে। আসলে ওই জায়গার জীবন আর আমাদের জীবন অনেক তফাৎ, প্লাস ছোটবেলা আমরা যেরকম কল্পনা করতাম ভূতের, সেটা বহিঃপ্রকাশও করেছে। আশা করি এটা আপনাদের ভয়ের নাও হলেও ছোটবেলা ফিরিয়ে নিয়ে যাবে। তো এই ছিল আমাদের সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমাদের বিদায়ের সময়। ইনশাল্লাহ নেক্সট এপিসোড আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটি নতুন, বারবারই বলি, সাবস্ক্রাইবটা করবেন প্লিজ।
শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই ভালো মন্দ জানতে পারবো। আর আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর আপনারা নিরাপদে থাকবেন। সবার জন্য সবাই দোয়া করব, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।